লাং ক্যান্সার আপনারা জানেন যে আমাদের লাং মানে ফুসফুস। আমাদের বুকের খাঁচার ভেতরে ফুসফুস রয়েছে, দুটি ফুসফুস রয়েছে, একটি ডান দিকে একটি বাঁ দিকে। ট্র্যাকিয়া বলে আমাদের যে উইন্ড পাইপটি আছে, সেটা নাকের এবং মুখের থেকে হাওয়া টেনে নিয়ে যায়। সেটি দুভাগে ভাগ হয়ে যায়, তাকে বলে ব্রঙ্কাস, রাইট এবং লেফট ব্রঙ্কাস। এবং সেইগুলি একটি স্পঞ্জের মতো অর্গানের মধ্যে দুদিকে চলে যায়, যেই অর্গানটিকে বলা হয় লাংস বা ফুসফুস। এই লাংস এর মধ্যে যদি কোনো ধরনের ক্যান্সার বাসা বাঁধে, তাহলে সেটাকে বলা হয় লাং ক্যান্সার। লাং ক্যান্সার মূলত আমরা বলতে পারি আহ, দু রকম হয়। এক ধরনের হচ্ছে যাকে বলে স্মল সেল লাং ক্যান্সার, যেটা সাধারণত 100 জনের মধ্যে 15 জনের হয়ে থাকে। আরেকটি হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার, যেটা সাধারণত 85%, 100 জনের মধ্যে 85 জনের মধ্যেই কিন্তু নন স্মল সেল লাং ক্যান্সার দেখতে পাওয়া যায়। এই নন স্মল সেল লাং ক্যান্সারেরও আবার বিভিন্ন ভাগ আছে। যেমন ধরা যাক, মূল যে দুটি ভাগ তার মধ্যে একটি হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, যেটি মূলত নন স্মোকারদের মধ্যে দেখতে পাওয়া যায়, ফিমেলসদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। আরেকটি হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা সাধারণত মেলস অথবা পুরুষদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, যারা ধূমপায়ী তাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। লাং ক্যান্সারের যদি একটা কারণ আমাকে বলতে হয়, তাহলে নির্দ্বিধায় বলতে পারবো, সেটা হচ্ছে স্মোকিং। মানে আপনি যদি 10টা কারণ বলেন, তাহলে আমি প্রথম 7টা কারণই বলবো স্মোকিং। ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট। মানে স্মোকিং যদি করা না হয়, তাহলে লাং ক্যান্সারের চান্স অলমোস্ট 1 আউট অফ 25, 25th হয়ে যায়, অর্থাৎ কিনা 5%-এ নেমে চলে আসে, 4-5%-এ নেমে চলে আসে। একজন অধূমপায়ীর থেকে একজন ধূমপায়ীর লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা 30 গুণ বেশি। আপনি ভাবতে পারছেন কতটা ক্ষতিকর এই ধূমপান করা। তো ধূমপান করলে যেটা হয়, আমাদের যে সিগারেট স্মোক, বিড়ি স্মোক, যেটাই বলুন না কেন, তার মধ্যে অনেক রকমের কার্সিনোজেন্স রয়েছে, এমন এমন সমস্ত কেমিক্যালস রয়েছে যেগুলো ক্যান্সারের তৈরি করার জন্য সিদ্ধ হয়। সেগুলিকে যখন কেউ ইনহেল করছেন স্বেচ্ছায়, তখন সেগুলি চলে যাচ্ছে লাংসের মধ্যে, এবং সেখানে লাংসের মধ্যে গিয়ে সেটা বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন, বিভিন্ন জেনেটিক মিউটেশনের সাহায্যে লাং ক্যান্সার করতে সাহায্য করছে। এছাড়া আপনি বলতে পারেন যে যদি কেউ অ্যাক্টিভলি স্মোক নাও করে, তাহলেও প্যাসিভ স্মোকিং এর সাহায্যে কিন্তু লাং ক্যান্সার হতে পারে। যদিও সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, তাকে অনেকক্ষণ যদি কেউ আহ, আহ, ঘরের মধ্যে বা ক্লোজ স্পেসের মধ্যে সিগারেট স্মোকিং, প্যাসিভ সিগারেট স্মোকিং এর এক্সপোজার পান, তাহলে তার মধ্যেও কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এই প্যাসিভ স্মোকিং এর সব থেকে গুরুত্বপূর্ণ শিকার হচ্ছে ছোট ছোট বাচ্চারা, যার বাবা বা মা স্মোক করেন। তারা বাড়িতে থাকেন, তারা নিজেরা কখনোই হয়তো স্মোক করেননি, কিন্তু ছোটবেলা থেকে তারা তাদের যে বাবা বা মায়ের স্মোকিং এর এক্সপোজ, এবং তার ফলে তাদের মধ্যেও কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এছাড়া ইনডোর এবং আউটডোর এয়ার পলিউশন, সেগুলো কিন্তু লাং ক্যান্সারের একটি কারণ। বাইরে যে পরিমাণ পলিউশন রয়েছে, অথবা ভেতরে ঘরের মধ্যে অনেক সময় চুলা জ্বালিয়ে যারা রান্না করেন, যারা কাঠ পুড়িয়ে বা ঘুটে পুড়িয়ে রান্না করেন বা উনুন ধরিয়ে রান্না করেন এবং ক্লোজ স্পেসে রান্না করেন, তাদের মধ্যেও কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা। লাং ক্যান্সারের ক্ষেত্রে মূলত যেই উপসর্গগুলি নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কাশি। অনেক সময় কাশির সাথে হালকা কফ বা তার সাথে ছিটে ছিটে রক্তের ফোঁটা থাকে সেই কফের মধ্যে। এছাড়া শ্বাসকষ্ট নিয়ে আসতে পারেন। অনেক সময় বুকে ব্যথা নিয়ে আসতে পারেন। ওজন অনেকটা কমে যায় বেশ কিছুদিন ধরে, যদি অকারণে ওজন প্রচুর পরিমাণে কমে যাচ্ছে, সেরকম উপসর্গ নিয়েও মানুষরা আসেন। এবং সেই সাথে শীতে ক্ষুধা কমে যাওয়া, খাবারের ইচ্ছে না থাকে, এগুলো নিয়েও কিন্তু সমস্ত পেশেন্টরা আসেন এবং আমাদের কাছে আহ লাং ক্যান্সারের ডায়াগনোসিস তারপরে হয়। মূলত লাং ক্যান্সার একটু বয়স্কদের রোগ। সাধারণভাবে 60 বছরের আশেপাশে থেকে শুরু হয়। তবে এগুলি হচ্ছে মোস্টলি যারা যেখানে রোগটা স্মোকিং থেকে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে এদের বয়স হচ্ছে 60 বছর, 65 বছর সেরকম। কিন্তু অনেক সময় স্মোকিং ছাড়াও নন স্মোকারদের মধ্যেও কিন্তু ক্যান্সার হতে পারে। যেরকম বললাম যে অ্যাডেনোকার্সিনোমা মূলত নন স্মোকারদের মধ্যে অনেক সময় হয়, স্মোকারদের মধ্যেও হয়, কিন্তু নন স্মোকারদের মধ্যে হয়, এবং সেটা হয় স্পেসিফিক জিন মিউটেশনের জন্য। কিছু কিছু আমাদের জিন মিউটেশন আছে, তো সেই মিউটেশনের জন্য যদি ক্যান্সার হয়, তাহলে কিন্তু আর্লি এজেও হতে পারে। যেমন 35-40 বছর বয়স্ক পেশেন্টও কিন্তু আমরা পেয়ে থাকি। তো মূলত মোটামুটি বেশিরভাগ পেশেন্টই বেশি বয়স্ক, কিছু কিছু পেশেন্ট কিন্তু কম বয়সেরও হতে পারে।
প্রথম কথা হচ্ছে, যার কারোর যদি কাশি হয় তাহলে সে তো অনকোলজিস্টের কাছে প্রথমে আসবে না, তারা যাবেন একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে। তো তিনি যেটা সবার প্রথমে করবেন সেটা হচ্ছে তিনি একটা চেস্ট এক্স রে করবেন। এবং সেই চেস্ট এক্স রে মধ্যে যদি কোনো স্পট তিনি দেখতে পান, তাহলে সেখানে থেকে তারপরে তার বায়োপসি হবে এবং সেই রকম ভাবে ডায়াগনোসিসটা হবে। তো ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসেস দ্য ফার্স্ট টেস্ট যেটা লাং ক্যান্সার ডিটেক্ট করতে সাহায্য করে সেটা হচ্ছে একটা সিম্পল চেস্ট এক্স রে। এবং তারপরে আমরা যেটা করি, যদি চেস্ট এক্স এর মধ্যে কোনো সন্দেহজনক স্পট পাওয়া যায়, তখন তারা যদি আমাদের কাছে আসেন তখন আমরা একটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করতে বলি। এবং এই কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ থোরাক্স বা চেস্ট, সেটা করলে আমরা জানতে পারি যে এক্স্যাক্টলি যে যে টিউমারটার কোনো টিউমার রয়েছে কিনা, বা সেই টিউমারটা ওই কন্ট্রাস্টটাকে বেশি বেশি পরিমাণে নিচ্ছে কিনা। সেখান থেকে আমরা ডায়াগনোসিসের একটা সন্দেহ আসে, এবং তারপরে আমরা যেটা করি যে আমরা একটা কোর নিডল বায়োপসি করি। এই বায়োপসিটা ওই টিউমারের মধ্যে একটা ছুঁচ ঢুকিয়ে আমরা টিস্যু বার করি এবং সেটাকে মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখি যে তার মধ্যে ক্যান্সার আছে কিনা। অনেক সময় যে ক্যান্সার গুলি হয়, বিশেষত স্মল সেল ক্যান্সার বা স্কোয়ামাস সেল কার্সিনোমা, ওটা লাংস এর ভেতর দিকে থাকে। ওই ব্রঙ্কাস বা যে উইন্ড পাইপ যেটা ফুসফুসকে কানেক্ট করে রেখেছে তার মাঝামাঝি জায়গায় থাকে। তো বাইরে থেকে ছুঁচ ফুটিয়ে অত দূর অব্দি পৌঁছানো খুব ডিফিকাল্ট বা সম্ভব হয় না। তখন আমরা যেটা করি, আমরা একটা ব্রঙ্কোস্কোপি করি। আমরা একটা এন্ডোস্কোপ ব্রঙ্কাসের মধ্যে ঢুকিয়ে দিই এবং সেইখান থেকে আমরা বায়োপসি গ্রহণ করি। কাজেই বাইরে থেকে পারকিউটিনিয়াস কোরনিডাল বায়োপসি, অথবা ভেতরের দিকে যদি টিউমার থাকে তাহলে ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি, আমরা যে কোনো দুটো করে ডিজিজটাকে কনফার্ম করি। লাং ক্যান্সারের ট্রিটমেন্ট সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে ওই বায়োপসিটাকে ভালো করে দেখা। কারণ স্মল সেল লাং ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু নন স্মল সেল লাং ক্যান্সারের ট্রিটমেন্ট থেকে আকাশ পাতাল তফাৎ। সবার প্রথমে আমাদের দেখতে হবে এটা স্মল সেল লাং ক্যান্সার। স্মল সেল লাং ক্যান্সার হলে সাথে সাথে ইমিডিয়েটলি আমাদের কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি স্টার্ট করে দিতে হবে। এবং সেই সাথে যখনই আমরা স্টার্ট করছি, স্মল সেল লাং ক্যান্সার কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ ডিজিজ। আমাদের স্টেজিংটা ফাটাফাট করে নিতে হবে উইথ আ হোল বডি পেট সিটি স্ক্যান, যেমন আগে বললাম। এবং তার সাথে একটা ব্রেনের মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা স্মল সেল লাং ক্যান্সার অনেক বেশি থাকে, কাজেই ব্রেন এমআরআই এইগুলি করে তারপরেই আমরা খুব তাড়াতাড়ি, আমরা বেশি সময় নষ্ট করি না, আমরা 1-2 দিনের মধ্যেই ডায়াগনোসিস হওয়ার পর আমরা কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি স্টার্ট করে দিই ফর স্মল সেল লাং ক্যান্সার। যাদের নন স্মল সেল লাং ক্যান্সার হয়েছে তাদের ক্ষেত্রে আবার দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, আর একটি হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় তাহলে সেক্ষেত্রে আবার যথারীতি আমরা সেই পেট স্ক্যান করে স্টেজিং করে নিই। এবং তারপরে যদি স্টেজটা একদম ছোট থাকে তাহলে অপারেশনের কথা ভাবা যেতে পারে, সেটা স্কোয়ামাস বা অ্যাডেনো দুটোর ক্ষেত্রেই। আর যদি একটু বেশি থাকে কিন্তু সারা শরীরে ছড়িয়ে গিয়ে না থাকে, তাহলে আমরা রেডিয়েশন এবং তার সাথে কেমোথেরাপির অ্যাড করে করি, এবং তারপরে ইমিউনোথেরাপিও ইউজ করে থাকি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আমার প্র্যাকটিসে অলমোস্ট 70-80% পেশেন্টরাই কিন্তু স্টেজ 4-এ আসেন, অর্থাৎ কিনা যেখানে সার্জারি বা রেডিয়েশন কোনোটারই খুব একটা স্কোপ থাকে না। তখন সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেটা করি, যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় তাহলে তাদেরকে আমরা কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দিয়ে ট্রিট করি। এবং যদি অ্যাডেনো কার্সিনোমা হয় তাহলে আমরা সবার প্রথমে একটা করি, যে একটা জিন মিউটেশন টেস্টিং করি। কারণ স্পেশালি যেই সমস্ত অ্যাডেনোকার্সিনোমা নন স্মোকারদের মধ্যে হয়, আমরা একটা জিন টেস্টিং করি, অলমোস্ট 12টা জিনের একটা প্যানেল আমরা টেস্ট করি। এবং সেইখানে আমরা দেখি যে স্পেসিফিক কোনো মিউটেশন সেই অ্যাডেনোকার্সিনোমার মধ্যে আছে কিনা। সব থেকে কমনলি অলমোস্ট 50% কেসেসে আমরা দেখতে পারি যে ইজিএফআর বলে একটি মিউটেশন পাওয়া যায়। যদি সেই মিউটেশনটা আমরা পাই তাহলে কিন্তু আমরা অত্যন্ত ভালো একটি ওষুধ আছে ওসিমার্টিনিব, সেই ওসিমার্টিনিব তার সাথে কেমোথেরাপি দেওয়া না দেওয়া বেসড অন কি টাইপের মিউটেশন দিয়ে আমরা ট্রিট করি। এছাড়া আরো বিভিন্ন যে জেনেটিক মিউটেশন গুলো আছে সেগুলোকে ডিটেক্ট করে আমরা সেইটার ডাইরেক্টেড থেরাপি কিন্তু দিই। অর্থাৎ অ্যাডেনোকার্সিনোমা হলে যে কেমোথেরাপি দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় আমরা টার্গেটেড এজেন্ট, যেগুলো সাধারণ ওরাল পিলস, সেইগুলো দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। সেই জন্য এই প্রথমেই লাং ক্যান্সার দেখলাম সাথে সাথেই কেমোথেরাপি চালু করে দিলাম, এটা কিন্তু নয়। এই লাং ক্যান্সার একটা অত্যন্ত ডাইভার্স ফিল্ড। এখানে আমাদেরকে জানতে হবে এক্স্যাক্টলি যে কি ধরনের লাং ক্যান্সার, কি ধরনের জিন মিউটেশনের জন্য লাং ক্যান্সারটা হয়েছে, এবং তারপরে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি প্রত্যেকটারই ক্ষেত্র বিশেষে ইউজ করে আমরা লাং ক্যান্সারের ট্রিটমেন্ট করে থাকি। লাং ক্যান্সারের ক্ষেত্রে আহ মূলত যেটা আমরা বলবো, দেখুন জেনেটিক
লাং ক্যান্সার তো আমাদের হাতে নেই, যেগুলো এই স্পেসিফিক ফ্রিকস অফ নেচার যে মিউটেশনের জন্য হচ্ছে সেগুলো কোনোভাবেই প্রিভেন্ট করা বা আগে থেকে ডিটেক্ট করা সম্ভব নয়। কিন্তু যেগুলি স্মোকিং এর জন্য লাং ক্যান্সার হয় সেগুলি সাধারণত একটু বেশি অ্যাগ্রেসিভও হয়। অর্থাৎ কিনা মর্টালিটি বা মৃত্যু একটা স্মোকিং এর ক্যান্সারের থেকে কিন্তু স্মোকিং এর জন্য যে ক্যান্সার হচ্ছে তার থেকে কিন্তু বেশি পরিমাণে হতে পারে। তার ফলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্মোকিংটাকে আমরা প্রিভেন্ট করার কথা বলতে পারি। গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের পলিসিস নেওয়া হয়েছে। আমরা যে বিধিবদ্ধ সতর্কীকরণের সিচুয়েশন, আমরা যে সিগারেটের প্যাকেটের মধ্যে যে একটি ভয়ঙ্কর ছবি দেওয়া হয় এবং ছবি দিয়ে চেষ্টা করা হয় ডিসুয়েড করার জন্য সাধারণ মানুষদের স্মোকিং থেকে, সেইটাকেই সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। স্মোকিংটাকে বন্ধ করতে হবে। এবং তার সাথে সাথে দেখুন, এনভায়রনমেন্টে আপনি বেরোলে পলিউশনের কাছে আপনি এক্সপোজ হবেন। যদি খুব বেশি আপনি কনসার্ন হন তাহলে মাস্ক পরতে পারেন বাইরে গিয়ে। কিন্তু আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট যে প্রিভেন্টিভ মেজার্সটা আপনি নিতে পারেন সেটা হচ্ছে নিজেকে স্মোকিং থেকে বিরত রাখা।